রেশমপুর গ্রামে রাতুল নামে এক কৃষক বাস করত। স্ত্রী শিলা এবং মেয়ে রিঙ্কিকে নিয়েছিল তার সুখের সংসার। একদিন সকালবেলা রাতুল তাদের পাশের বাড়ি মহেশের কাছে যায়। মহেশ দাদা, ও মহেশ দাদা, বাড়িতে আছো? আরে রাতুল যে, কি খবর? এই তো ভালোই আছি। তোমার কাছে একটা সাহায্যের জন্য এলাম গো। ও আচ্ছা, তা কি সাহায্য চাও বলো। তুমি তো জানোই এবার একটা নতুন জমি নিয়েছি। এখন ভাবছি ওটাতেও চাষ করব। তা কি জানি না, খুব পয়সার গরম হয়েছে তোমার। শুধু একটা সুযোগ পাই, দেখো না তোমার গরম কিভাবে কমায়। কি দাদা, কি ভাবছো এত? না না, কিছু না। কি বলছিলে বলো। হ্যাঁ, কিন্তু এবার তো ফলন কম হলো, আর জমিও কিনলাম, তাই হাতে একদম টাকা পয়সা নেই। তাই বলছি কি, আরে এত ভনিতা না করে বলে ফেলো ঝটপট, কি সাহায্য চাও তুমি? আমাকে কিছু টাকা ধার দেবে? 2 সপ্তাহের মধ্যেই ফিরিয়ে দেব দাদা। ও, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, কত লাগবে বলো শুধু। তবে একটা কথা মাথায় রাখবে, আমি কিন্তু সুদ ছাড়া টাকা ধার দেই না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, তুমি চিন্তা করো না, আমি সময় মতো সুদ সমেত পুরো টাকা ফিরিয়ে দেব তোমাকে। ঠিক আছে, চলো কাগজে সই করে টাকাটা নিয়ে যাবে। ওই গো রিঙ্কির মা, কোথায় গেলে? কোথায় আর যাব? তোমারই সংসারে খেতে মরা ছাড়া আমার আর কোনো কাজ আছে? আহা, রাগ করছো কেন? বুঝেছি বাপের বাড়ি যাবে, কিন্তু বেলা একটু পড়ুক না। এই ভর দুপুরে এত রোদের মধ্যে বাইরে বের হওয়া ঠিক হবে না। এত কিছু যখন জানোই, তখন নিজে কেন রোদের মধ্যে বাইরে টোটো করছো? ঘরে কি জায়গা হয় না? ভালো কথাগুলো যে এত রাগ করে কেন বলো, আমি তাই বুঝি না। এই নাও নাও, এই টাকাগুলো রাখো, বিকেলে গিয়ে বীজ কিনতে হবে। কোথায় টাকা পেয়েছো শুনি? ওই মহেশ দাদার থেকে ধার নিলাম, বলেছি 2 সপ্তাহের মধ্যেই ফিরিয়ে দেব। তুমি ওই সুদখোর থেকে টাকা নিলে কেন? দুনিয়াতে কি মানুষের অভাব পড়েছে টাকা ধার দেওয়ার? তা নয় তো কি, বিপদের সময় কে কাছে থাকে? পুরো গ্রাম ঘুরে কারো থেকে একটা কড়িও পেলাম না, কিন্তু মহেশ দাদা তো তাও দিল, হোক না সে সুদের ওপর। কিন্তু যখন যেটা দরকার সেটা না পেলে কি হয় বলো? তাও দরকার হলে এবার জমি চাষ না করতে, গরুগুলো আছে এগুলোকে না হয় বিক্রি করতে, কিন্তু সুদের উপর টাকা নেওয়ার কি দরকার? আচ্ছা আচ্ছা, আমি খুব তাড়াতাড়ি ওনার টাকা ফিরিয়ে দেব। এখন ঘরে কি আছে খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে আমার। এরপর রাতুল বাজার থেকে বীজ কিনে আনে এবং পরে সেগুলো জমিতে বুনে দেয়। রোদের মধ্যে শরীর খারাপ করলেও সে সারাদিন মাঠে কাজ করতে থাকে। এরপর একদিন সকালে, কি গো, সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এখনো বুঝি তোমার ঘুম শেষ হলো না? কি ব্যাপার, কখনো তো এতক্ষণ ধরে ঘুমায় না এই লোক, আজকে কি হলো হঠাৎ? ওমা, এ কি কাণ্ড! এ তো দেখি জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে। কই গো, চোখটা খুলো না গো। কি হয়েছে? কান্না করছো কেন? তোর বাবা শরীরটা অনেক খারাপ, জ্বর এসেছে খুব। তুই যা তো, একটা রুমাল আর একটা বাটিতে পানি নিয়ে আয়। আমি এখনই যাচ্ছি মা। এরপর রিঙ্কি আর তার মা মিলে রাতুলের সেবা করতে থাকে। এর মধ্যে বেশ কয়েকদিন কেটে যায়। রাতুল এখন সুস্থ হলেও বেশ দুর্বল। এর মধ্যে একদিন সকালে দলবল নিয়ে রাতুলের বাড়ির সামনে হাজির হয় মহেশ দাদা। রাতুল, এই রাতুল, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসো। আরে মহেশ দাদা যে, আসো আসো, ঘরে আসো। রিঙ্কির মা, যাও চা নাস্তার ব্যবস্থা করো।
আরে রাখো তোমার চা নাস্তা। আমার পাওনা টাকা না দিয়ে এখন আসছে চা নাস্তা খাওয়াতে। আসলে ভাই, আমি এই কয়দিন খুব অসুস্থ ছিলাম, তাই তোমার টাকা জোগাড় করতে পারিনি। আমাকে আর কিছুদিন সময় দাও। না না, আর কোনো সময় দেওয়া হবে না। তুমি এখন টাকা দিলে দাও, নয়তো তোমার ঘর বাড়ি সবকিছু আমার নামে লিখে দাও। এসব কি বলো ভাই? আমি তোমার থেকে সামান্য কটা টাকাই ধার নিয়েছি, তার বদলে তুমি আমার বাড়ি সব কবজা করে নিতে চাও? এ তো ভারী অন্যায়। আরে রাখো, এখন তুমি আমাকে ন্যায় অন্যায় শিখাতে এসো না। আচ্ছা মহেশ দাদা, রিঙ্কির বাপ আপনার কাছ থেকে কবে টাকা এনেছে? এই তো দিন 10 আগে। আর কবে দিবে বলেছে? 2 সপ্তাহের মধ্যে। তাহলে আপনি 2 সপ্তাহ না পেরোতে টাকা চাইতে এলেন কেন? 10 দিনে তো কানা করিও জোগাড় করতে পারলো না, আর 4 দিনে কি এমন করে ফেলবে শুনি? সেটা আপনাকে ভাবতে হবে না, কিন্তু 2 সপ্তাহ শেষ হওয়ার আগে যেন আপনাকে এ বাড়ির ত্রিসীমানায় দেখতে না পাই। এত বড় স্পর্ধা! দেখি কি করতে পারো এই 4 দিনে। এর মধ্যে আমি আমার টাকা না পেলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এমনিতেও তো আপনার মতো খারাপ এই গ্রামে আর কেউ নেই। এখন আসতে পারেন। দেখলে দেখলে সুদের ওপর টাকা ধার দেওয়ার নমুনা। তোমার কি দরকার ছিল এত রাগ করার? আমি বুঝিয়ে বলতাম, আরো কিছুদিন সময় নিয়ে নিতাম। এখন এই 4 দিনে তুমি কিভাবে টাকা ফেরত দেবে বলো? যেভাবেই হোক দিব, পারলে তো এখনই মুখের ওপর ছুরি দিতাম, শুধু টাকা নেই দেখে। এখন এসব বাদ দিয়ে ভাবো কি করবে। সেটাই ভাবছি। মা, মা, আমের আচারটা বেশ হয়েছে, আমাকে আর একটু দিবে? পেয়েছি। কি পেয়েছো? বুদ্ধি। এখন যাও তো, উঠানের এই বড় আম গাছ থেকে বেশি করে আম পেড়ে আনো তো। আম দিয়ে কি হবে? তুমি দেখোই না। এরপর রাতুল আর রিঙ্কি মিলে আম গাছ থেকে আম পাড়ে। এরপর সেগুলো নিয়ে শিলার কাছে যায়। এই নাও তোমার আম, এবার বলো কি করবে এগুলো দিয়ে? এগুলো দিয়ে এখন আমের আচার বানাবো। এত আমের আচার কে খাবে? সবাই খাবে। মানে? মানে এখন থেকে আমি আচার বানাবো আর সেগুলো বিক্রি করব। কে কিনতে আসবে আমের আচার? দেখোই না শুধু। এরপর শিলা বানানো শুরু করে এবং সেগুলোকে বিক্রি করতে থাকে। আস্তে আস্তে গ্রামের সবাই শিলার আমের আচার সম্পর্কে জেনে যায় এবং তার থেকে আমরা কিনতে আসে। এভাবে মাত্র 3 দিনে শিলার আমের আচার অনেক বিক্রি বেড়ে যায়। রিঙ্কির মা, তোমার আমের আচার তো পুরো গ্রামে হই হই রই রই কাণ্ড শুরু করে দিল গো। যা বলেছো, বেশ ব্যবসা হলো কিন্তু এই 3 দিনে। ঠিক বলেছ, কিন্তু একটাই সমস্যা। আবার কি সমস্যা? আরে কালকে না মহেশ দা আসবে, পুরো টাকার তো জোগাড় এখনো হলো না। হ্যাঁ, তা তো একটু ভাববার বিষয়। চিন্তা করো না, কালকে দেখাবো আমার আমের আচারের আসল ম্যাজিক। আবার কিসের ম্যাজিক? পরের দিন সকালে মহেশ মিয়া আবার তার দলবল নিয়ে রাতুলের ঘরের সামনে হাজির হয়। কি গো রাতুল দা, আমের আচারের ব্যবসা শুরু করলে নাকি শুনলাম? হ্যাঁ, ওই আর কি। তা যা ইচ্ছে করো, আমার টাকার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। টাকা তো নিয়ে যাবেনি, কিন্তু তার আগে একটু আমের আচার খেয়ে যান। আরে না না, এসবের দরকার নেই। আরে দাদা, একটু খেয়ে যাও। বাহ, এ তো দারুণ খেতে। এত মজার আমের আচার আছে আর আমি কখনো খাইনি। কি চমৎকার আমের আচার! বলছিলাম কি ভাই, এখানে অর্ধেক টাকা আছে, বাকি অর্ধেক টাকা আর 15 দিন পরে দিলে কি হবে? হবে হবে, কোনো সমস্যা নেই। তোমার যেদিন সুবিধা তুমি সেদিন দিও, কেমন?
কিন্তু সুদ যে বাড়বে। আরে কিসের সুদ? আমি এখন থেকে আর সুদ খাবো না। তাহলে কি খাবেন? শুধু আমের আচার। আর একটু আমের আচার কি দেওয়া যাবে? দাও না।